আজকের ভিডিও কোনো ট্রিবিউট বা মুভি রিভিউ নয়। আজ আমরা দেখব শাহরুখ খানের কামব্যাক কিভাবে হলো, যা পরোক্ষভাবে বলিউডেরও কামব্যাক করালো। আনবায়াসড টক্সের নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সপ্তর্ষি। 100 crore ক্লাব, আশা করছি এই কথার সাথে কেউ অপরিচিত নয়। আমির খান অভিনীত 2008 সালের ছবি গজনি প্রথম বলিউড ছবি হিসেবে ডোমেস্টিক্যালি প্রায় 100 কোটি টাকা বা তার বেশি আয় করে। এখানে ডোমেস্টিক্যালি কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওভারসিজ হিসেবে দেখলে প্রথম বলিউড ছবি হিসেবে ডিসকো ডান্সার প্রথম 100 কোটি টাকা বা তার বেশি আয় করেছিল। গজনি এক সময় ভারতের হাইয়েস্ট গ্রসিং মুভিও ছিল, পরে যেটিকে ওভারটেক করে 3 ইডিয়টস। এই রেকর্ড অক্ষত ছিল 2013 সালের আগস্ট মাস অবধি। সেই বছর আসে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস, যা সমস্ত রেকর্ড ভেঙে দেয়। 1992 সালের দিওয়ানা দিয়ে শাহরুখ খানের ফিল্মি দুনিয়ায় আত্মপ্রকাশ, ধীরে ধীরে খল চরিত্র থেকে কিং অফ রোম্যান্স হিসেবে ট্রানজিশন, রাহুল হয়ে সিলভার স্ক্রিনে রাজ করা, এই জার্নি প্রায় কম বেশি সবারই জান। সাফল্যের শিখরে যেমন তিনি এসেছেন, ঠিক তেমনি 2005-06 সালে তিনি সামান্য স্ট্রাগলও করেছেন, কারণ সেই সময় তার ছবি বাইরে বেশ সফল হলেও দেশে অতটা সফল হচ্ছিল না। যদিও চাক দে ইন্ডিয়া দিয়ে তিনি যা ব্লকবাস্টার দেন, তাদের সবাই ভুলেই গেছিল যে এসআরকের সামান্য একটা সেটব্যাকও হয়েছিল। এরপর শাহরুখ খানের বেশিরভাগ ছবি ঠিকঠাক চলতে থাকে। এর মধ্যে হ্যাপি নিউ ইয়ার এবং চেন্নাই এক্সপ্রেস বক্স অফিসে দারুণ সফল হয়েছিল, কিন্তু এরপর ডিয়ার জিন্দেগি বা রইসকে বাদ দিলে ওনার বেশিরভাগ ছবি বক্স অফিসে সেই সাফল্য পাননি যা তিনি সচরাচর পেয়ে থাকেন। পার্ট 2 2018 কামব্যাকের জন্য এসআরকে কাজ করলেন তার কেরিয়ারের সবচেয়ে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট জিরোতে। আনন্দ রায়ের সাথে কাজ, দারুণ একটা অ্যালবাম, জব তাকে জানে জুটি, দারুণ ভিএফএক্স, ব্লকবাস্টার হওয়ার সব মশলা মজুদ ছিল। কিন্তু ওই যে ছিল 200 কোটি বাইরের এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবি না চলার পিছনে অনেক কারণ নিয়ে আজকে আলোচনা করা যেতে পারে, তো সেটা আজকের টপিক না। এরপর 4 বছরের একটা দীর্ঘ অপেক্ষা। অক্ষয় কুমার, অজয় দেবগন, বলিউডের নতুন কিছু স্টার যেমন সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা এবং আরও অনেকে বেশ কিছু ভালো ভালো ছবি করতে থাকে। তবে বলিউডে সেই হারে কিন্তু লক্ষ্যলাভ হচ্ছিল না। 2018 থেকে 2022-এর ইন্ডিয়ান বক্স অফিস যদি দেখা যায়, তাহলে দেখতে পাবেন RRR, KGF, পুষ্পা 2.2, কান্তারা এবং আরও বেশ কিছু দক্ষিণী ছবি বুঝিয়ে দেয় যে সূর্যের দক্ষিণায়ন হচ্ছে। 2022-এ এসআরকে 3টি ছবিতে ক্যামিও বা গেস্ট অ্যাপিয়ারেন্স দেন। তার মধ্যে ব্রহ্মাস্ত্র ছবিতে তার যে পোর্ট্রেয়াল, যে তা নিয়ে স্পিন অফের সম্ভাবনা প্রবল। পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছিল যে সবাই এসআরকে আবার ফুল লেন্থ রোলে দেখতে চাইছেন। এরই মাঝে পাঠানের অ্যানাউন্সমেন্ট জানান দেয় যে তিনি আবার লিড রোলে ফিরছেন। পাঠানকে স্পাই ইউনিভার্সের মধ্যে ইনক্লুড করা হয়। অ্যাডভান্স বুকিং একটা আভাস পাওয়া যাচ্ছিল, তবে এই ছবি যে 1000 কোটি কামাবে তা অনেকেই ভাবতে পারেনি। ইনফ্যাক্ট আমিও এসআরকের এইভাবে কামব্যাক এক্সপেক্ট করিনি। পাঠানের কামব্যাকের পর জওয়ান 1150 কোটি টাকা আয় করে, যার পর আবার এসে গেছে ডাঙ্কি, সেটা আবার রাজকুমার হিরানির ফিল্ম। সো এরকম কামব্যাকের পিছনে রিজনটা কি? ফার্স্ট, স্যাচুরেশন। সহজ ভাষায় বলতে গেলে স্ক্রিনে আসার একটা গ্যাপ। সবাই যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অক্ষয় কুমার একসময় হিটের পর হিট দিতে থাকলেও এখন কিন্তু তার হিটের সংখ্যা বেশ কমে গেছে। তার কারণ তার প্রতি দর্শকের উন্মাদনা বেশ কমে গেছে, কারণ তিনি খুব কম গ্যাপের মধ্যেই পরের পর ছবি আনছেন। এবার আপনারা বলতেই পারেন যে লাল সিং চাড্ডার সাথে তাহলে কি হলো? এক্ষেত্রে বলবো ক্লাসিক্সকে টাচ না করাটাই বেটার। मगर क्यों? मैंने तेरा क्या बिगाड़ा था? সেকেন্ড, পিআর টিম। পাঠানের সময় বয়কট নিয়ে অনেক কিছু হলেও আলটিমেটলি সেটা কিন্তু সিনেমার হাইপটাকেই বাড়িয়ে দেয়। মুভির প্রমোশনের জন্য চেন্নাইয়ে যাওয়া, সকলের সাথে মিশে যাওয়া শাহরুখ খানকে অন্য অনেক বলিউড অ্যাক্টরদের থেকে আলাদা করে দেয়। এই সেম স্ট্র্যাটেজি কিন্তু রণবীর কাপুরও নিয়েছে অ্যানিমেলের প্রমোশনের সময়, অ্যাজ তারা হায়দ্রাবাদে গিয়ে বেশ বড় রকমের প্রমোশন করেছে। বাই দ্য ওয়ে, অ্যানিমেল নিয়ে কিন্তু একটা ভিডিও আসতে চলেছে, তবে সেটা চিরাচরিত রিভিউ ভিডিও হবে না। থার্ড, ডিরেক্টরদের চুজ করা। ওয়ারের ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ, পরপর 4টে সুপারহিট ছবি দেওয়া অ্যাটলি কুমার এবং অবভিয়াসলি হিট মেশিন রাজকুমার হিরানি। ভিশন থাকলে ছবি তো হিট হবেই। ফোর্থ, শাহরুখ খান হলেন কিং অফ রোম্যান্স, তা আমরা সবাই জানি। তবে হাই ভোল্টেজ অ্যাকশন যা তিনি বারবার করতে চেয়েছিলেন, তা এখন তিনি করার বেশি সুযোগ পাচ্ছেন। ডন বা ডন টুতেও তিনি করেছেন, বাট এইরকমের অ্যাকশন। এক্ষেত্রে আপনারা বলতে পারেন ডাঙ্কিতে তো কোনো অ্যাকশন নেই। বারবার একই জিনিস রিপিট করা এসআরকেও বোধহয় পছন্দ করে না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সবাই জানে বাহুবলী, RRR, KGF আসার পর অ্যাকশন মুভির প্রায়োরিটি লোকেদের কাছে বেশ বেড়ে গেছে। তাই সে গ্র্যান্ডিওর, অ্যাকশন সেট পিস, স্লো মোশন ফাইট, BGM এগুলো খুব কমন ফ্যাক্টর হয়ে গেছে।
একটা হিট ছবির ক্ষেত্রে। আমি জানি অনেকেই এই ফর্মুলা ফলো করেছে, কিন্তু তাহলে সবাইকে এসআরকে হতে পেরেছে? তাহলে কি সব একরকম পথের ছবি চলছে? না, কবজার ক্ষেত্রে তো দেখেইছেন। রিমাইন্ড টু 2018, জিরো এসছিল 2018 21শে ডিসেম্বর হিন্দি অডিয়েন্সের কাছে। তখন তথাকথিত অচেনা যশের সাথে সেই দিনের যে ক্ল্যাশ হয়েছিল, সেই সিনেমার ডিরেক্টর ছিলেন প্রশান্ত নীল। ফরওয়ার্ড টু 2023, ডাঙ্কিও রিলিজ করেছে 21শে ডিসেম্বর, এবং প্রায় একই দিনে রিলিজ করেছে প্রভাসের সালার। থুরি প্রশান্ত নীলের সালার। আপনারা এর মধ্যে কোন ছবিটি প্রথমে দেখেছেন তা কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না। তফাৎ একটাই, এবছর বলিউডে রিলিজ করেছে গদর 2, OMG 2, অ্যানিমাল, ড্রিম গার্ল 2 এবং আরও বেশ কিছু আনএক্সপেক্টেড হিটস, যার ফলে বলিউড প্রায় 60% কন্ট্রিবিউট করেছে ইন্ডিয়ান সিনেমায়। কামব্যাক বোধহয় এভাবেই হয়। একই বছরে 3000 কোটি টাকা, তার বেশিও হতে পারে, দেখা যাক। I'll tell you honestly. हाँ ऐसा बोल दूं? बोलो ना I'm the last of the stars. You're the last of the stars. সো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও দেখার জন্য কি করতে হবে? কমেন্ট করতে হবে পরবর্তী ভিডিওর টপ। সাবস্ক্রাইব করা না থাকলে তাও করতে হবে, আর নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন অন রাখতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। কথা হবে সিনেমা।